আপকি আদালতে ফিল্ম স্টার কাজলের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন খুবই দুষ্টু। কাজল, আমি শুনেছি যে ছোটবেলা থেকেই খুব দুষ্টু ছিলেন, খুব বকাঝকা খেতেন মায়ের কাছে। একদমই না, একদমই না। আমি খুব সহজ সরল বাচ্চা ছিলাম। আর আমার মা তো আমায় ফুলের মতো মানুষ করেছেন। মানে আমি কখনো বকা খাইনি, আর আমি কোনো ভুল কাজ কখনো করিনি। আই ওয়াজ আ মডেল চাইল্ড। আমার মা আমাকে বলতো, ইস তোরও যদি একটা মেয়ে হয় একদম তোর মতো। তাই হ্যাঁ, আমি হয়তো একটু আমি মানে তো শুনেছি বকাই নয়, উত্তম মধ্যমও পড়তো। এই মিথ্যেটা কে বললো আপনাকে? খুব পিঠে পড়তো অ্যাকচুয়ালি। খুব পিঠে পড়তো। আমি খুব খুব দুষ্টু ছিলাম, কিন্তু আমি আমি আমার ডিফেন্স একটু জানিয়ে রাখি, কনসিডারিং যে আমি আদালতে আছি আর আমার নিজের ডিফেন্স নিজেকেই করতে হবে এই ব্যাপারে। তাই আমি জানিয়ে রাখতে চাই যে আমার প্রশ্ন সবসময় এটাই থাকতো আমার বাবা মাকে, বা যে আমায় বলতো যে এটা এটা করো না, আমি বলতাম আই ওয়াজ লাইক কেন, আমায় কারণটা বলো। তাই ওয়াই, বাট ওয়াই? যদি তোমরা আমাকে উত্তর দিতে পারো, যদি তোমাদের উত্তরটা আমার বিশ্বাস হয়, তাহলে দেন তোমরা ঠিক আমি করা বন্ধ করে দেবো। আর তা না হলে তোমরা যদি আমাকে উত্তর দিতে না পারো, তাহলে দেন আই উইল কন্টিনিউ ডুইং ইট। তারপর পিঠে পড়তো আর কি। কিন্তু যখন পিঠে পড়তো তখন ওটার কোনো প্রভাব আপনার উপরে পড়তো না? 5 মিনিটের জন্য তো হতো, 5 মিনিটের জন্য তো প্রচন্ড প্রভাব পড়তো। আর ইমিডিয়েটলি মানে কান্নাকাটি তো শুরু হয়ে যেত। আর অ্যাকচুয়ালি হাত তোলার আগেই কান্নাকাটি শুরু হয়ে যেত আমার, যে এবার পিঠে পড়তে চলেছে। বাট হ্যাঁ, 5 মিনিটের জন্য তো প্রভাব অবশ্যই পড়তো আমার উপরে। আর দুষ্টুমি এইরকম যে আপনার কাজিনকে পাঠানো হয়েছিল ফটোশুটের জন্য, হ্যাঁ, আপনি চলে গিয়েছিলেন, আপনার ছবি ওঠে, আপনি হিরোইন হয়ে যান, আর উনি পিছনেই পড়ে রইলেন। ও পিছিয়ে পড়েনি। আমি একটু ওর গল্পটা বলে দিই যে ও অভিনয় করতে চেয়েছিল, তাই ওই ফটো সেশন, একদম ঠিক বলেছেন যে ওই ফটো সেশনের জন্য। আর আমি ওকে ওকে উৎসাহ দিচ্ছিলাম যে তুই 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 টেনশন করিস না, আমি আছি তোর সাথে, শুধু আমার হাতটা ধরে থাক, আমরা একসঙ্গে যাবো, উইল বি টুগেদার এন্ড অল দ্যাট। তাই আমরা দুজনে একসঙ্গে গেলাম, আর ওখানে গেলাম, আর অবভিয়াসলি আমরা ছবি তুললাম। আর ওকে একটা অ্যাড, ওকে ওখানে শি গট অ্যান অ্যাড। আর রাহুল আঙ্কেল আমার ছবিটা দেখেছিল, আর আমাকে বলে যে আই উড লাইক ইউ টু ডু দিস ফিল্ম। আমি বলতে চাই যে ও অ্যাডের শুটিং এর জন্য গিয়েছিল, আর ও ক্লান্ত হয়ে সন্ধেবেলা বাড়ি ফিরলো আর বললো যে আই ক্যান বি পার্ট অফ দিস ফিল্ম ইন্ডাস্ট্রি, এত কাজ করতে হয় তোমাদেরকে। না, আমি এটা করতে পারবো না বাবা, এসব আমার দ্বারা হবে না। আর আপনার কেমন লেগেছিল যেদিন প্রথম শুট হয়েছিল? আমার অ্যাকচুয়ালি কাজ মনেই হচ্ছিল না। আমি যখন ফটো সেশন করেছিলাম তখন ওই সময় গৌতম রাজদক্ষ গল্প লিখেছিল রাহুল আঙ্কেলের সিনেমার বেখুদির। আর মিকি আমার মেকআপ করেছিল ওই দিন। সো আই থিংক দুজনেই আমাকে অ্যাডপ্ট করে নিয়েছিল যে হ্যাঁ, তুই আমার মেয়ে, তুই আমার নাতনি। আর আমি শুধু ওদের হয়ে গিয়েছিলাম ওই সময়। অ্যান্ড তখন রাহুল আঙ্কেল যখন শুটিং শুরু করেছিলেন, দুজনে আমার সঙ্গে ছিলেন ওই সময়। শুটিংয়েও ছিলেন। যখন আমরা ক্যানাডাও গিয়েছিলাম ৪০-৫০ দিনের জন্য, তখনও এই শিডিউলে এসেছিলেন। অ্যান্ড সবাই আমাকে মানে এত ভালোভাবে রেখেছিল, প্রচুর কাজ করিয়েছিল, প্রচুর কাজ করিয়েছিল। মানে এখন আমি চিন্তা করি যে আমরা কিভাবে কাজ করেছিলাম, মানে এটা ভেবেও আই থিংক ১৮-১৯ ঘন্টা আমরা কাজ করেছিলাম ওখানে ক্যানাডাতে। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি, আমরা নিজেদের জামাকাপড় ক্যারি করেছিলাম, জুতো বয়ে নিয়ে গেছিলাম, এভরিথিং উই ডিড বাই আওয়ারসেলভস। সো এখন যদি ওটার ব্যাপারে চিন্তা করি তাহলে মনে হয় চাইল্ড লেবার, বাট কিন্তু আপনি সাথে যে লোকজনদের পেয়েছিলেন কাজ করার সুবাদে, তারাও দুষ্টু ছিলেন। শাহরুখ খান আপনাকে সাইকেল থেকে ফেলে দিয়েছিলেন। তাহলে ওকে তো আদালতে নিয়ে আসা উচিত ছিল আপনার। নিয়ে এসেছিলেন না একবার ওকে এখানে? এরকম অসভ্য কাণ্ড কারখানা করলে তো ওকে আদালতে হাজিরা দিতেই হবে, তাই না? এমন পড়লেন যে স্মৃতিশক্তি চলে গেল। না, সাইকেল আর আমার না, মানে আমার মনে হয় আমাদের সাপে নেউলের সম্পর্ক আছে। মানে আমি যখনই সাইকেলে উঠি না কেন, মানে সাইকেলের প্রবলেম, ওটা আমার তো প্রবলেম নয়। সাইকেলের প্রবলেম ছিল, সাইকেলের কিছু প্রবলেম ছিল, তার জন্য আমি পড়ে গেছিলাম। কিন্তু স্মৃতিশক্তি যে চলে গিয়েছিল সেটা হ্যাঁ, কি ওটা সত্যি তো ছিল? সত্যি ছিল। আর করণ এবং শাহরুখ খুব, মানে দুজনে খুব চেষ্টা করেছিল আমাকে এটা বিশ্বাস করানোর জন্য যে আমি অ্যাকচুয়ালি ওই পিছনের লাইনের ডান্সার ছিলাম। আর হিরোইন অন্য কেউ ছিল সিনেমাতে। আর তুই তো ওখানে পিছনে, মানে ইউ আর অ্যান এক্সট্রা, তুই হলি বেসিক্যালি এক্সট্রা। কিন্তু আমার স্মৃতিশক্তি চলে এসেছিল, থ্যাংক গড, আবার ঠিক সময় মতো। আমি শুনেছি যে
অজয় দেবগন আপনার সাথে কথা বলে বলে ইনসিডেন্ট মনে করিয়ে করিয়ে স্মৃতিশক্তি ফিরিয়ে এনেছিলেন? অ্যাকচুয়ালি যখন আমার স্মৃতিশক্তি চলে গেছিল তো অনলি থিংস একটা ব্যাপার আমার স্মৃতিতে ছিল ওই সময়। তাই আমি একটা জিনিসই বলছিলাম ওদেরকে যে, "অজয়কে ফোন করো। হোয়ার ইজ অজয়? আই ওয়ান্ট টু টক টু ইউ অজয়। হোয়ার ইজ হি?" তাই হ্যাঁ, ওর ফোন অবশ্যই এসেছিল। ও আমার সাথে কথা বলেছিল আর আমার স্মৃতিশক্তি ফিরে এসেছিল ওই সময়। কিন্তু আপনার পড়ে যাওয়ার অনেকগুলো ঘটনা ঘটেছে। ওই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ওখানে যখন ওই গানটা চলছিল ও দিওয়ানে, তখনও শাহরুখ ফেলে দিয়েছিল। আই নো। একে তো আমাকে সাইকেল থেকে ফেলে দিয়েছিল, তারপর ওখানে ডিডিএল যেতে আমাকে এভাবে তুলতে গিয়ে ফেলে দিয়েছিল। আগে বলেওনি, শটের জন্য করতে হয়েছিল ওকে। ফারাহ ওকে সাইডে বলে দিয়েছিল যে আসবে ও, আর এটা হচ্ছে স্টেপ। তো এভাবে ওকে তুলে এরকম করবে, মানে ওকে তুলতে হবে আর তারপরে আমরা ওকে বলবো না, যাতে এক্সপ্রেশন দেবে, মানে রিয়েল এক্সপ্রেশন পাওয়া যাবে। আর যেরকম থাপ্পড় মারলে রিয়েল এক্সপ্রেশন পাওয়া যায় না, সেরকমই। আর ইমিডিয়েটলি ফেলে দিয়েছিল। আর অ্যাকচুয়ালি ওই এক্সপ্রেশনটা যদি আপনারা দেখেন, বাট জেনুইন ছিল। আমি কিছু বলিনি কিন্তু। হ্যাঁ, আর কুছ কুছ হতা হ্যায় তে যখন দৌড়লেন, বৃষ্টির সিন ছিল, রাস্তা ভিজে ছিল, ভিজে ওখানেও রাস্তা খুব ভিজে ছিল। আর আর আই ডোন্ট নো কতজন এখানে কার্টুনের বুকস পড়েছেন, আর্চিস কমিক্স পড়েছেন তো, যেখানে একটা ওই ড্রয়িং করা থাকে যার পা এরকম হাওয়ায় উঠে যায় আর ধপ করে পড়ে যায়। ওই কার্টুন ক্যারেক্টার যেভাবে পড়ে যায়, আমি একদম সেই রকম ভাবেই পড়ে যাই। আর মাঝ রাতে রাত 11টা বেজে গেছিল অ্যান্ড ইমিডিয়েটলি সবাই দৌড়ে এলো। আর আমার উপরে কম্বল দিয়ে দিল, কারণ বৃষ্টির সিকোয়েন্স ছিল, জামা কাপড় ভিজে গিয়েছিল, ঠান্ডা লাগছিল উটিতে রাতে। সো সবাই কম্বল নিয়ে আসে অ্যান্ড দে হ্যাড জাস্ট কভারিং মি। আর তলায় এভরিবডি সেইং, ও গড, এবার আমরা কি করব? এত কাঁদছে, এত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর হাসতে হাসতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম ভেতরে। কম্বল সরানোর পরে আই ওয়াজ লাইক, দিস ক্যান অনলি হ্যাপেন উইথ মি। এটা শুধু আমার সঙ্গেই হতে পারে। এই কার্টুন ক্যারেক্টারে পড়ে যাওয়া ঠিক করে এইভাবেটা শুধু আমিই করতে পারি। উইদাউট আ স্টান্ট মাস্টার শুধু আমিই করতে পারি। এখন করণ জোহার, শাহরুখ খান তো বিলিভ করে যে সিনেমার সেটে কাজল পড়ে যায় সেটা হিট হয়ে যায়। কি বাজে ধারণা বলুন তো। মানে স্টোরির গুরুত্ব নেই, স্ক্রিপ্টের দরকার নেই। আমি শুনেছি যে সান ফ্রান্সিসকোতে যখন মাই নেম ইজ খানের শুটিং হচ্ছিল তখন পুরো সিনেমা জুড়ে আপনি পড়ে যাননি। হ্যাঁ, খুব সত্যি কি? টেনশনে ছিল ওরা। আমাকে প্রত্যেকদিন জিজ্ঞাসা করতো, জুতো ঠিক আছে? তুই তো পড়ে গেলি না এখনো সিনেমাতে। আই সেড, কি অসভ্য লোক রে বাবা। মানে আমার বন্ধু হয়ে সবসময় এটাই প্রেয়ার যে যে ইস, যদি একবার পড়ে যেত, ও একবার পড়ে যেত, মানে কোথাও না কোথাও যেন পড়ে যায়। তাহলে পড়ে গেছিলেন কি? হ্যাঁ, বাড়ি ফেরার 2 দিন আগে পড়ে যাই। আর তারপর মনে ওরা এত শান্তি পায় যে হ্যাঁ, এবার জানি সিনেমা হিট হতে চলেছে। এরপরে কোনো বিশ্বাস ছিল না মিউজিকে, গল্পে, বাট আমার পড়ে যাওয়াতে বিশ্বাস ছিল। হয়তো এই জন্যই আপনার বাবা আপনাকে মার্সিডিজ বেঞ্জ বলতেন, যে কমপক্ষে ওটা তো পড়ে যায় না। আমার বাবা অ্যাকচুয়ালি আমাকে নাম দিতে চেয়েছিলেন। ওনার মার্সিডিজ, মানে ওই নামটা খুব পছন্দ ছিল। মার্সিডিজ গাড়ির যে কোম্পানিটা আছে, যিনি ওনার আছেন মার্সিডিজের, উনি কোম্পানির নাম নিজের মেয়ের নামে রেখেছিলেন। তো ওনার সবসময় মনে হতো যে উনি যদি ওনার মেয়ের নাম মার্সিডিজ রাখতে পারে, তাহলে আমি কেন আমার মেয়ের নাম মার্সিডিজ কেন রাখতে পারবো না? তাই মার বাবার মধ্যে খুব ঝগড়া হয়েছিল এই ব্যাপারটা নিয়ে। কিন্তু আমার মা মানে শান্তিতে ওনাকে বলেছিল যে এরকম কিছুই করা যাবে না। সো ইভেনচুয়ালি নামটা বদলে যায়। ইভেনচুয়ালি কাজল রেখেছে। আর আপনার বাবা আপনার জন্য গানও গাইতেন। হ্যাঁ, অবশ্যই। আমার বাবা সবসময় মানে খুব ভালো, আমি যেমনটা আগেও বললাম না, আমি খুব ভালো মেয়ে ছিলাম, খুব ভালো মেয়ে ছিলাম। আমি কোনোদিন কোনো ভুল করতামই না। তাই আমার বাবা গান গাইতেন। You look like an angel, you walk like an angel, you talk like an angel, but you're the devil in disguise. তাহলে মিউজিকের প্যাশন আপনার ওখান থেকেই শুরু হয়েছিল? একদম। আই থিঙ্ক ছোটবেলাতেও আমার বাবা, আমার মামা, আমার মা, উই আর অল ফ্যান্স অফ রক অ্যান্ড রোল, কিশোর কুমার, আর ডি বর্মন, যতগুলো সিনেমা আসতো ওই সব গানগুলো ক্যাসেট ছিল তখন ওই সময়। জানি না এখন কেউ চিনতে পারবে কিনা যে ক্যাসেট জিনিসটা কি, বা কারোর কাছে ক্যাসেট প্লেয়ার থাকবে কিনা।
কিন্তু ক্যাসেটস ছিল তখন। আর আমার জন্য আমার বাবা সব সময় প্রত্যেক 6 মাসে একটা ক্যাসেট পুরো উইথ অল দি লেটেস্ট হিটস রেকর্ড করে নিয়ে আসতো আমার জন্য। দ্যাট ইউজ টু বি, ওটা অনেক বড় ব্যাপার ছিল আমার কাছে, অনেক বড় গিফট ছিল আমার কাছে। দ্যাট ওয়াজ দ্য বেস্ট গিফট। কিন্তু কাজল, এমন একটা সময় এলো যখন আপনি আপনার সবথেকে বড় প্যাশন মিউজিককেও দূরে সরিয়ে রাখলেন অনেক বছর পর্যন্ত। হ্যাঁ, বাট কিন্তু ওটা আই থিংক নরমালি আর ন্যাচারালি হয়েছিল। আর আমি কিছু বুঝতেও পারিনি কবে আমি শোনা বন্ধ করে দিয়েছিলাম। আই থিংক নিশা জন্মেছিল ওই সময়। আর যখন জন্মেছিল, এরকম হয় যে আপনি যখন মা হয়ে যান না, তখন মনে হয় যে এটা এমন একটা জিনিস যেখানে আপনি ফেল করতে পারবেন না এটাতে। এটা এমন একটা জিনিস, আপনি অনেক কিছুতে ফেল করতে পারেন। আপনি জীবনে ক্যারিয়ারে ফেল করতে পারেন, হ্যান্ডেল করে নেবেন। ম্যারেজে ফেল করতে পারেন অ্যান্ড ম্যানেজ করে নেবেন। যেটাই হোক না কেন, মানে আপনি যেটা করতে চান, আপনি কোথাও না কোথাও ফেল করলে ম্যানেজ করে নেবেন। কিন্তু parenthood is such a thing that you can't accept the fact that you could fail at this. তাই মানে আপনি যেই হন, you will go mad doing whatever you have to do to be the best parent ever. And তাই নিশা যখন জন্মেছিল তখন প্রথম 3 বছর তো মানে একদম সিরিঞ্জের হিসেব অনুযায়ী 10 ml আছে, 60 ml আছে, 6 ml না 3.5 ml। ডাক্তার বলেছিল 3.5 ml। Why have এটা 3.5? 4 ml কেন ঢাললে তুমি? 4 ml is not 4 ml. So that was me প্রথম 3 বছরের জন্য। আর 3 বছর পরে I suddenly realized যে নিশা একটু বড় হয়ে গিয়েছিল। আর I was little more relaxed and এইসব। Then I suddenly realized, I said আমি 3 বছরের জন্য নিজে মিউজিক শুনিনি। আমার সবকটা ক্যাসেটস কোথায় গেল, আমার সিডিস কোথায় হারিয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। I realized যে আমি বসে টেপ রেকর্ডার অন করিনি বা টিভি অন করিনি আমি আমার মিউজিক শোনার জন্য। And I was like, but that's not me, এটা তো আমি নই। আর আমি এত বড়, আমার এই যে শখ ছিল, এটা একটা বড় প্যাশন ছিল, এটা আমি কি করে ভুলে গেলাম? কিন্তু এটা কিভাবে হলো আর এত স্মুথলি হলো, এত আস্তে আস্তে হলো যে আমি তো বুঝতেই পারলাম না।